নারায়ণগঞ্জ থেকেই করোনা ছড়িয়েছে ৪৪ জেলায়। লকডাউন ৪১, এখনো মুক্ত ৫ জেলা। লকডাউনে কৌশল পাল্টে ছিনতাই ডাকাতি, এটিএম বুথ, ফার্মেসিতে সতর্কতার তাগিদ। রোজার শুরুতেই রাজধানীতে সবজির বাজার চড়া, চাহিদা অনুযায়ী সরবরাহ কমের অজুহাত। এবং করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়ালো ৫০,০০০, বিশ্বে প্রাণহানি ১,৯১,০০০। সংবাদ দুপুরের সংবাদ শিরোনামগুলো শুনছেন, এবারে জানাবো বিস্তারিত। করোনা সতর্কতা ভেঙে রাজধানীর সড়কে প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা। লকডাউনের শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কড়াকড়ি ও নজরদারি থাকলেও এখন তাতেও ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। সেই সুযোগে বেড়েছে অকারণে রাস্তাঘাটে ঘোরাফেরা, অনেকেই দেখা গেছে মাস্ক ও গ্লাভস ছাড়াই চলাফেরা করতে। রিকশার শহর নামে খ্যাত ঢাকায় স্বাভাবিক সময়ে এমন চিত্র পরিচিত হলেও করোনায় চলমান লকডাউন পরিস্থিতিতে তা একেবারেই অপ্রত্যাশিত। লকডাউন ঘোষণার পর করোনা আতঙ্কে প্রথম কিছুদিন কম দেখা গেলেও গত কয়েকদিনে রাজধানীর সড়কে রিকশা চলাচল বেড়েছে বহুগুণ। সাধারণ মানুষও অবাধে রিকশায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন। মানুষ তো ক্ষুধার জ্বালায় আসে, পকেটে টাকা থাকলে তো আর আসতো না। খিদা আছে বিদে আসতেছি, নাহলে তো আসতাম না। মানুষের চলাচল বাড়ার সাথে সাথে বাড়ছে জরুরি সেবা ও নিত্য পণ্যের বাইরে থাকা অপ্রয়োজনীয় দোকান খোলার প্রবণতাও। কিছু জায়গায় খোলা দেখা গেছে সেলুন, এছাড়া অনেক এলাকায় বেচাকেনা চলছে ইলেকট্রনিক, ফাস্টফুড, হার্ডওয়্যারের দোকানেও। লকডাউন করা এলাকা, বিশেষ করে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুরেও মানা হচ্ছে না বিধিনিষেধ। মোড়ে মোড়ে খোলা চায়ের দোকান, চলছে আড্ডা। মাছ আছে আমার পকেটে, বাজার ভিতর ছিলাম তো মাস্ক পকেটে। প্রচুর বালু, বৃষ্টি কাদায় দোকান অনেকদিন ধরে বন্ধ রয়েছে, অনেক ময়লা হয়ে গেছে দোকানের মধ্যে, এই জন্য দোকানটা খোলা হয়েছে ভাইয়া। রাজধানীর কাঁচাবাজারের পরিস্থিতিও অনেকটা একই রকম, কেউই মানছেন না সামাজিক দূরত্ব। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে নেই মাস্ক, হাতে গ্লাভস। দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা বলছেন বারবার সতর্ক করার পরও বিধিনিষেধ মানছেন না কেউই। মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব, এবং যারা বাজারে আসছেন তারা কে কার আগে কাজ করবেন, কে কার আগে বাজার করবেন, এই যে একটা হুড়োহুড়ি, এটির ফলে এখানে কোনো প্রকার নিয়ন্ত্রণ আসছে না। ঢিলেঢালা ভাব দেখা গেছে রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাতেও। যদিও তারা বলছেন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সচেতনমূলক যে কার্যক্রমগুলো আমরা এখনো চলমান রেখেছি। এর মধ্যে দেখা যাচ্ছে অনেকে হোম কোয়ারেন্টাইন মেনটেন করছেন বা জরুরি প্রয়োজনে অনেকে বাজারে বের হচ্ছেন। ওই ক্রাউডগুলো যাতে না হয় এই ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম রেখেছি। যেমন রাজধানীর সড়কে রিকশার পাশাপাশি সিএনজি, মোটরসাইকেল, ব্যক্তিগত যানবাহন চলাচলও কয়েকদিনের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির জটলাও। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মানুষের মাঝে তো গত কয়েকদিন ধরেই নিয়ম ভাঙার প্রবণতা দিন দিন বাড়ছিল, এখন কি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ঢিলেঢালা ভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা? কি পরিস্থিতি দেখেছেন রাজধানী ঘুরে আপনি? দেখুন, আমি আজকে সকাল থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ঘুরেছি। আমি যদি গুরুত্বপূর্ণ এলাকার কথাগুলো বলি বা ঝুঁকিপূর্ণ এলাকা করোনার জন্য, রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, বাসাবো প্রত্যেকটি এলাকায় কিন্তু আমি ঘুরে দেখেছি। সাধারণ সময়গুলোতে সেই জায়গাগুলোতে যেই ধরনের পুলিশি চেকপোস্ট বা তল্লাশি থাকে তার চেয়ে আজকে কিছুটা ঢিলেঢালা আমার কাছে মনেই হয়েছে। কারণ প্রতিদিন সকাল থেকে আমরা দেখতে পাই যে পুলিশের টহল গাড়ি থাকে, চেকপোস্ট থাকে। আজকে কিন্তু ঠিক তেমনটা আমি দেখতে পাই না। আমি এখন যেই জায়গাটিতে আছে তেজগাঁ ৭ রাস্তা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে এমনিতেই শুক্রবার এবং জুমার সময়, এই সময় সাধারণত এত মানুষের বের হওয়ার কথা না, তাও আপনি দেখতে পাচ্ছেন রিক্সা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি সবাই কিন্তু মোটামুটি করে বের হচ্ছেন। এবং যেই বিষয়টি বারবার করে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে জরুরি কাজ ছাড়া কেউ যাতে না বের হয়, কাঁচা বাজার ছাড়া, মুদির দোকান ছাড়া, ফার্মেসি ছাড়া যাতে কোনো দোকান না খোলা হয়, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি পাড়া মহল্লায় তো সব ধরনের দোকান খুলে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা যদি বলি, আমরা গত
কয়েকদিনে দেখেছি র্যাবের ভ্রাম্যমাণ আদালত তারা আর্থিক জরিমানা করেছে এবং তার পাশাপাশি সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, পুলিশ সেনাবাহিনী তারা বিভিন্ন রকমের শাস্তি দিয়েছেন, অনেকে দাঁড় করে রেখেছেন যারা বিনা কারণে বের হয়েছেন। কিন্তু আজকে যদি আমি বলি সকাল থেকে এই ধরনের কোনো ভ্রাম্যমাণ আদালত কিংবা পুলিশের যে সকল জায়গায় তল্লাশি বা চেকপোস্ট ছিল সেগুলো কিন্তু আজকে খুব বেশি নজরে পড়েনি। আমি যদি বলি ফার্ম গেটের কথা যেখানে সব সময় থাকে, আমি যদি বলি বিজয় সরণির কথা যে জায়গাতে সবসময় চেকপোস্ট দেখতে পাইছি এই কয়েকদিনে, সেটি কিন্তু আজকে একেবারেই দেখা যায়নি। বেশ কিছু জায়গায় চেকপোস্টে যে জায়গাগুলো থাকে, যে বাক্সগুলো দেওয়া থাকে সেগুলি কিন্তু ছিল, কিন্তু সেখানে চেকপোস্ট নজরদারি কম দেখা যাচ্ছে। আপনি নিজেও যেটি বলছেন, এই বিষয়টি নিয়ে কি আপনি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কারোর সাথে কথা বলেছেন কিনা? দেখুন, আমি প্রশাসনের অনেকের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে যেহেতু আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, তো সেই জায়গা থেকে মানুষ কিছুটা আজকে ঘর থেকে বেশি বের হচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য আছে সেই জন্য তারা কিন্তু বের হয়েছে। গতকালকে আমি কথা বলেছিলাম যখন গাবতলীতে রাজধানীতে প্রবেশ করছিল মানুষ, সেই জায়গায় যখন কথা বলছিলাম তখন তারা বলছেন যে আমরা বিগত দিনগুলোর তুলনায় এখন কিছুটা ছাড় দিচ্ছি, কারণ অনেক দিন ধরে মানুষ আসলে ঘরে বন্দি, মানুষ ঢাকা থেকে বের হতে পারছে না, অনেকে প্রবেশ করতে পারছেন না, তো অনেকে কিছু কিছু কাজ যেগুলো আসলে গুরুত্বপূর্ণ তাদের কাছে সেই জায়গাটিকে বিবেচনায় রেখে তারা কিছুটা ছাড় দিয়েছে, সেটি কিন্তু তারা বলছেন। যদিও কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাচ্ছেন, তারা আরও বেশি কঠোর হবেন। এরপরে তারা সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছেন কিনা তেমন কিন্তু কোনো নির্দেশনা আমরা পাইনি, বা তাদের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বা তাদের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য আমরা কিন্তু পাইনি। এবং সেনাবাহিনীর কথা যদি বলে, সেনাবাহিনীর যে কয়েকটি টহল টিম, যারা যে পেট্রোল টিমগুলো থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে আমরা দেখেছি। সেই নজরদারি, সেই টহল টিমও বা সেই টহল আমরা খুব বেশি আজকে লক্ষ্য করতে পারি না। শুক্রবারের কারণে বা আগামীকাল থেকে যত রমজান শুরু হচ্ছে সেটিকে মাথায় রেখে কি এই ছাড়টি দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায়। তবে সাধারণ মানুষের মধ্যেও যেই সচেতনতার জায়গাটি, সেই জায়গাটিও আমরা খুব বেশি দেখতে পাইনি। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতার মধ্যে মাস্ক পরার যে বিষয়টি সেটিও কিন্তু খুব বেশি কম, জনসমাগম করার বিষয় যেটি বারবার বলা হচ্ছে, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্বের কথা যেটি বারবার বলা হচ্ছে, সেটিও কিন্তু মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে খুব বেশি মানছেন না। তেজগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর থেকেই বাড়তে থাকে সংক্রমণ আর মৃতের সংখ্যা। এ পর্যন্ত শুধু নারায়ণগঞ্জে সংক্রমিত হয়েছে ৫৮৪ জন, মৃত্যু হচ্ছে ৩৭ জনের। সংক্রমণের হটস্পট এই জেলা থেকে ছড়িয়ে পড়া মানুষের মাধ্যমে সংক্রমিত হয়েছে আরও ৪৪ জেলা। তবে এখনও করোনা রোগী শনাক্ত হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা আর ঝিনাইদহে। সংক্রমণ রোধে এ পর্যন্ত লকডাউন হয়েছে ৪১ জেলা। ইতালি ফেরত এক ব্যক্তির মাধ্যমে নারায়ণগঞ্জে প্রথম সংক্রমিত হয় তার পরিবার। জনসংখ্যার ঘনত্ব ও ভাসমান মানুষ বেশি হয় সংক্রমণ বাড়তে থাকে। এখন পর্যন্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত রোগী এই জেলাতেই। সংক্রমণ রোধে লকডাউন ঘোষণার পরও নানা কৌশলে নারায়ণগঞ্জ ছাড়ছেন অনেকে। এসব মানুষের দ্বারাই সংক্রমণ ছড়িয়েছে বেশিরভাগ জেলায়। ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে ১১ জেলাতেই সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ ফেরত মানুষের মাধ্যমে। এর মধ্যে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন। সংক্রমণ রোধে লকডাউন হয়েছে মানিকগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও নরসিংদী। চট্টগ্রাম বিভাগের ১০ জেলার মধ্যে নারায়ণগঞ্জ ফেরত মানুষের মাধ্যমে সংক্রমিত হয়েছে ৮ জেলা। এই বিভাগে শনাক্ত রোগী চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও কুমিল্লাতেই বেশি। লকডাউন হয়েছে কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী। রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার মধ্যে ১২ জেলাতে প্রথম রোগী ধরা পড়ে নারায়ণগঞ্জ থেকে যাওয়াদের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত বেশি হয়েছে দিনাজপুর, গাইবান্ধা ও রাজশাহীতে। লকডাউন রয়েছে রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নীলফামারী। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা ও নড়াইলে শনাক্ত রোগী নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরাতে শনাক্ত হয়েছে করোনা রোগী। লকডাউন রয়েছে খুলনা ও চুয়াডাঙ্গা জেলা। ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ আশঙ্কাজনক। ৪ জেলাতেই প্রথম শনাক্ত রোগী গিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। লকডাউন রয়েছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনায় শনাক্ত রোগীও নারায়ণগঞ্জ ফেরত। লকডাউন রয়েছে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা। এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জেও করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জ থেকে যাওয়া মানুষের শরীরে। সংক্রমণ রোধে লকডাউন রয়েছে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে। নজরুল ইসলাম তামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
প্রথম করোনা শনাক্তের 1.5 মাস পর বাংলাদেশে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,000, যার মধ্যে 85% রোগী ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম রোগী রাজশাহী বিভাগে। লকডাউন করার পরও থামছে না নারায়ণগঞ্জে সংক্রমণের ঊর্ধ্বমুখী রেখা। করোনা শনাক্তের 46তম দিন পার করল বাংলাদেশ। সংক্রমণ ঠেকাতে প্রায় পুরো দেশেই চলছে লকডাউন। তারপরও প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। শনাক্ত শুরুর পর থেকেই প্রথম অবস্থানে রাজধানী ঢাকা, পরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। ঢাকা বিভাগের বাইরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম শহরেই শনাক্ত হয়েছে ৪৫ জন। কুমিল্লায় ২৭, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, লক্ষ্মীপুরে ২৬ জন, চাঁদপুরে ১০, কক্সবাজারে ৫, বান্দরবান ও নোয়াখালীতে ৪ জন করে রোগী পাওয়া গেছে। তবে এখনও সংক্রমণ হয়নি খাগড়াছড়ি ও রাঙামাটিতে। চট্টগ্রামের পরেই আছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহে রোগী পাওয়া গেছে ৬৮ জন। এরপরে আছে জামালপুর, নেত্রকোনা, শেরপুর। বরিশাল বিভাগে মোট রোগী পাওয়া গেছে ৭৪ জন, যার মধ্যে বরিশালে ৩৪, বরগুনায় ২০ ও পটুয়াখালীতে ১০ জন। রংপুর বিভাগে সবচেয়ে বেশি রোগী গাইবান্ধায়। ১০ জনের বেশি রোগী আছে রংপুর, নীলফামারী ও দিনাজপুরে। এছাড়া খুলনা বিভাগে ৩৭ ও সিলেট বিভাগে ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে কম রোগী রাজশাহী বিভাগে ৩১ জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা দুর্যোগের এই সময় দেখা যাচ্ছে অপরাধের নিত্য নতুন ধরন। পিপিই মাস্ক পরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সেজে বাসাবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসকরাও হাসপাতালে যাওয়া আসার পথে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। যদি কেউ এমন ঘটনার সম্মুখীন হন তাহলে জরুরি সেবাদান কেন্দ্র 999-এ ফোন করার পরামর্শ পুলিশ সদর দপ্তরের। মুন্সিগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন মাঠপাড়া এলাকার এই বাসায় গত ১০ এপ্রিল সুরক্ষা সামগ্রী ও মাস্ক পরে একদল ডাকাত আসে। এর আগে ২৫শে মার্চ আরেক দফায় একই বাসায় আসে ডাকাত দল। খোয়া যায় মূল্যবান সামগ্রী। বাসার ভুক্তভোগী মালিকের অভিযোগ, এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে গেলেও থানা তা নেয়নি। লাস্টবার আমার 4 তলায় কিছু পরিমাণের মালামাল তারা ফ্ল্যাট থেকে নিয়ে গিয়েছে। তার কিছুদিন পরে তারা আবার এসেছিল, আমার বাসার যে সিসি ক্যামেরাগুলি ছিল সেগুলি খুলে নিয়েছে। গত 18 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে ডিউটি করে ফিরছিলেন এই চিকিৎসক। পথ রোধ করে দিনে দুপুরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঢাকার একটি প্রাইভেট হসপিটালের চিকিৎসক। আমি আমার ডিউটি শেষ করে কর্মস্থল থেকে যখন ফেরার পথে দুপুর আনুমানিক 3টা বাজে, তখন মিরপুরের একটি রাস্তায়, জনবহুল রাস্তায় আমাকে ছিনতাইকারীরা ধরে এবং ছুরি দেখিয়ে, ভয় দেখিয়ে আমার মোবাইল এবং মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। এমন সংকটকালীন সময়ে অপরাধীরা কিন্তু ঘরে বসে নেই। অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে তারা। এটিএম বুথ, বাজারঘাট, এমনকি বাসাবাড়ির নাগরিকদের টার্গেট করে অভিনব কায়দায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তর বলছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে অপরাধীরা তাদের কৌশল পরিবর্তন করছে। কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে 999-এ কল করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য পরিচয়ে কেউ যদি আপনাদের বাড়িতে যায়, অবশ্যই তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হয়ে নেবেন। আর যে কাজে তিনি বা তারা এসেছেন সে কাজের বৈধতা সম্পর্কেও নিশ্চিত হয়ে নেবেন। নির্জন রাস্তাঘাটে অপরাধীরা খুব সহজেই ডাকাতি বা ছিনতাই করতে পারে। তাই এটিএম বুথ ও ফার্মেসিতে যারা আসবেন তাদের বিশেষ সতর্কতার সাথে চলাচল করার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হলে মনোবল হারানোর কিছু নেই বলেছেন করোনা বিজয়ী সাংবাদিকরা। সুষম খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান তাদের। সেই সাথে শরীর চাঙ্গা রাখতে গরম পানির ভাপ নেওয়া ও গার্গল করার অভ্যাসের ওপর জোর দেন তারা। শারীরিক জটিলতা তৈরি না হলে ঘরেই আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলারও কথা বললেন তারা। 2 এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার আশিকুর রহমান রাজু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন কুয়েত মৈত্রী হাসপাতালে। 2 সপ্তাহ আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি। আশিকুর রহমান রাজু জানান, করোনা আক্রান্ত হওয়ার পর বেশ কিছু বিষয় মেনে চলেছেন তিনি। আমাদের যে ওষুধগুলো দিত সেটা হচ্ছে যে অ্যাজিথ্রোমাইসিন দিত, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ দিত ওমিপ্লাজা, তারপরে প্যারাসিটামল, তারপর ফ্রানাডিল ঠান্ডার জন্য,
আর একটা কর্নিল আপনার এই সময় ম্যালেরিয়া জ্বরের জন্য, আর একটা মোনাস্টেন এর সময় কাশির জন্য। নিজেরাই গরম পানি করতাম, গরম পানি খাইতাম, গরম পানি দিয়ে ভাপ নিতাম বা গরম পানি দিয়ে গার্গল করতাম। আমরা একটু কসরত করতাম যে শরীর ফিট রাখার জন্য। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেনের পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়। শাহাদাত সেরে উঠলেও স্ত্রী সন্তান এখনও অসুস্থ। শাহাদাত জানান, মনোবল ধরে রেখে ঘরে থেকেই এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব। হাসপাতালগুলোতে যেহেতু চিকিৎসা সেবা সেই অর্থে আসলে মিলছে না, চিকিৎসকরা বা নার্সরাও কিন্তু ভীত সন্ত্রস্ত, কারণ তারাও আসলে আক্রান্ত হচ্ছেন, যে কারণে বাসায় থেকে চিকিৎসকদের সাথে পরামর্শ করে যেই বিষয়গুলো আছে, যদি কারো জ্বর সর্দি বা ঠান্ডা থাকে সেই ওষুধগুলো খাবেন, এবং পাশাপাশি যে লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে গার্গেল করা বা সবসময় গরম পানি খাওয়া বা লেবু জাতীয় বা লেবুর শরবত এবং আদা বা রসুন, এই জিনিসগুলো যদি কেউ খায়, আমার কাছে মনে হয়েছে যে খুব দ্রুত কিন্তু তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর তার মূল নিয়ামক হচ্ছে মনোবল। মনোবল যদি কেউ ধরে রেখে বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নেয়, তাহলে হাসপাতাল থেকে দ্রুত তার মুক্তি পাওয়া সম্ভব বলে আমি মনে করি। আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রতি আশেপাশের সবাই সহানুভূতিশীল হবেন, এমনটাই প্রত্যাশা করোনা জয়ী এই দুই সাংবাদিকের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্বাসকষ্ট না হলে কোভিড-19 রোগীর হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর, ঠান্ডা ও শুষ্ক কাশির জন্য সাধারণ ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া প্রয়োজন হলে অক্সিজেন, নেবুলাইজেশন ও ইনহেলার সাপোর্ট নিতে হবে। করোনা আক্রান্তের উপসর্গ হচ্ছে জ্বর, সর্দি, শুষ্ক কাশি ও শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে অবসাদ, বমি, গলা ব্যথা, পেট ও মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, অনেক ক্ষেত্রেই উপসর্গগুলো নমনীয় আকারে দেখা যায়। আক্রান্ত হওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে গড়ে 5 দিনের মধ্যে উপসর্গ দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনায় রোগীদের 80 ভাগেরই বাসায় চিকিৎসা সম্ভব। চিকিৎসকরা বলছেন, প্রথমত তাদের বাসায় আইসোলেশনে থাকতে হবে। পরামর্শ দিচ্ছেন, জ্বর থাকলে প্যারাসিটামল এবং সর্দি কাশি থাকলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার। যে সমস্ত কোভিড-19 আক্রান্ত মানুষের উপসর্গগুলো খুব মৃদু, তারা বাসায় বসে চিকিৎসা নিতে পারবে। সেক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসা নেবে। যদি তার জ্বর থাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, যদি সর্দি কাশি থাকে সেক্ষেত্রে তারা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবে। আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে প্রোটোকল ফলো করে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন শুরু করি, এবং এটা একটা নির্দিষ্ট ডে পর্যন্ত চলে। যাদের মাইল্ড এবং মডারেট সিমটম থাকে সেই সব রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কিছু করার দরকার হয় না। তবে করোনা আক্রান্তের শ্বাসকষ্ট থাকলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং অক্সিজেন, নেবুলাইজেশন ও ইনহেলার সাপোর্ট নিতে হবে। যদি কখনো শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে এই কোভিড আক্রান্ত রোগীগুলোকে কোভিড নির্ধারিত হাসপাতালে যোগাযোগ করে সেখানে ভর্তি হতে হবে। সেখানে তারা অক্সিজেন পাবে, নেবুলাইজেশন পাবে, তাহলেই তারা সুস্থ হয়ে যাবে। শ্বাসকষ্ট যদি মৃদু হয়, যদি অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন পাওয়ার পরেও দেখা যাচ্ছে তার অক্সিজেনের স্যাচুরেশন 90 ভাগের নিচে, সেক্ষেত্রে এই রোগীগুলোকে আইসিইউতে ট্রান্সফারের প্রয়োজন হয়ে পড়ে। চিকিৎসকরা জানান, আতঙ্কেও রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সে সময় তাকে ক্লিনিক্যাল মনোচিকিৎসক দেখেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান আসতে না আসতে রাজধানীতে সবজির দাম কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। পরিবহন সংকট আর সরবরাহ ঘাটতির অজুহাত তাদের। অথচ ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদা আর ঠিকমতো কাঁচা বাজার মনিটরিং না করার সুযোগে দাম বেশি চাইছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে নরসিংদীর বেলাবর বারোইচা সবজির মোকাম মাত্র 75 কিলোমিটার। এতটুকু দূরত্বে সবজি বেচাকেনা হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। বৃহস্পতিবার মোকামে 30 থেকে 35 টাকা কেজিতে বেগুন বিক্রি করেছেন কৃষকরা, যা রাজধানীর খুচরা বাজারে 70 থেকে 75 টাকা। 80 টাকা বেগুন, শসা তো 100 টাকা। গ্রামে আমি ফোন করেছিলাম, বললো 3 টাকা 4 টাকা কেজি, আর এখানে তো আজকে আমরা 60 টাকা করে কিনলাম।
ঢাকার পাশের এ জেলা থেকে সবজি আনতে পরিবহনের খরচও খুব বেশি নয়, তারপরও নানা অজুহাত পাইকারদের। বলছেন পণ্য পরিবহনের গাড়ি পাওয়া যাচ্ছে না, পাশাপাশি পণ্যের চাহিদা বেশি থাকায় বেড়েছে দাম। মালের আমদানি কম, ট্রান্সপোর্টের জন্য গাড়ি অনেক মাল আসতে পারে না, এবং সামনে রোজা আসছে, রোজার কারণে কিছু কিছু মালের চাহিদা বেড়ে গেছে, সেজন্য আর কি ওই দামটা একটু বাড়ছে। রমজান মাসে শসাটা চলে বেশি, সবাই সালাদ খায় যে কোনো কাজে লাগে। খুচরা পর্যায়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কাঁচামরিচ 80 টাকা, দুদিন আগেও তা ছিল 15 থেকে 20 টাকা। লেবুর হালি মানভেদে 80 থেকে 100 টাকা, যা গেল সপ্তাহে ছিল 25 থেকে 40 টাকা। ওরা বেশি চাচ্ছে, ওরা অনেক বেশি চাচ্ছে, যেমন চাচ্ছে লেবুর দাম তেমন চাচ্ছে শসার দাম, এভরিথিং সবকিছুরই দাম বেশি। আর খুচরা বিক্রেতারা জানান আড়ত থেকে দ্বিগুণ ও তিনগুণ বাড়তি দামে সবজি আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। লেবু এগুলা 80 টাকা হালি কিনা আমাদের, আগে এই লেবু যে লেবুগুলো 60 টাকা হালি কিনা 80 টাকা বিক্রি করছি বা 70 টাকা বিক্রি করছি, আজকে এই লেবুগুলো আমাদের অবশ্যই 100 টাকা বা 90 টাকা বিক্রি করতে হবে। এছাড়া ঝিঙা, চিচিঙ্গা ও করলার দামও বেড়েছে, অন্যান্য সবজির দামেরও একই অবস্থা। 3 দিন আগে প্রতি কেজি টমেটো ছিল 10 টাকা, এখন তা বেড়ে 20 টাকা। এছাড়া দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যেরও। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারাবির জামাতে 12 জনের বেশি অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জামাতের 2 জন হাফেজ ও 10 মুসল্লি অংশ নিতে পারবেন। ইফতার মাহফিল আয়োজন করা যাবে না। এর আগে মসজিদে জুমার নামাজেও মুসল্লির অংশগ্রহণ সীমিত করা হয়। সেই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়গুলোতে জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসায় কক্সবাজার সদর হাসপাতালে চলছে আইসিইউ, এইচডিইউ এবং ভেন্টিলেটর স্থাপনের কাজ। উখিয়াতে তৈরি হচ্ছে 200 শয্যার আধুনিক আইসোলেশন ইউনিট, যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর অনুদানে হচ্ছে এসব কাজ। কক্সবাজার 250 শয্যার সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ এবং 10 শয্যার এইচডিইউ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। স্থাপন করা হবে আধুনিক ভেন্টিলেটর যন্ত্র। আগামী মাসের শুরু থেকে চিকিৎসা সুবিধা পাবে রোগীরা। আইসিইউর সাথে এইচডিইউর সাথে ফুল প্যাকেজ থাকবে, অর্থাৎ আইসিইউর স্পেশালিস্ট, আইসিইউ স্পেশালিস্ট ডক্টরস, আইসিইউ নার্স, কনসার্নের সবাই এই স্পেশালিস্ট থাকবে। আমাদের টোটাল এক মাসের ভিতরে 10 দিন চলে গেছে, আশা করি আর 20 দিনের ভিতরে এটা কমপ্লিট হবে। জেলা প্রশাসক জানালেন করোনা ছাড়াও অন্য জটিল রোগে আক্রান্তরা উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন সেখানে। আমি বেশ কিছুদিন আগে ইউএনএইচসিআরকে রিকোয়েস্ট করেছিলাম, তারা একটা প্রকল্প নিয়েছে যে 10 বেডের একটা আইসিইউ ফ্যাসিলিটিস আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে এখানে তারা ডেভেলপ করবে উইথ ভেন্টিলেশন সিস্টেম যা আছে, যেটা দরকার সেটা। এদিকে উখিয়া কলেজের পাশে দ্রুত গতিতে চলছে 200 শয্যার আইসোলেশন ইউনিট নির্মাণ। The health facilities that we are supporting will be to serve both refugees and উখিয়া, টেকনাফ ও কক্সবাজারের মানুষের জন্য 1900 শয্যার এই হাসপাতালটি প্রস্তুত হচ্ছে। এই হাসপাতালে এসব এলাকার মানুষ, সেই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠী সেবা নিতে পারবে। কক্সবাজার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে 7 জনের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। করোনার কারণে বন্ধ গণপরিবহন, তবে সীমিত আকারে চলছে সিএনজি, অটোরিকশা, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। এই খাতে প্রতিদিন 500 কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি পরিবহন মালিকদের। তাই এই খাতে সহজ শর্তে ঋণের পাশাপাশি পরিবহনের নিবন্ধনের মেয়াদ 6 মাস সময় বাড়ানোর দাবি তাদের। করোনা প্রতিরোধে জেলায় জেলায় লকডাউন। টার্মিনালে পড়ে আছে দূরপাল্লা আর আন্তঃজেলায় চলাচলকারী প্রায় 1 লাখ গণপরিবহন। এসব গণপরিবহন বন্ধ পড়ে থাকায় বেকায়দায় পরিবহন মালিকরা। সীমিত আকারে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রী কম থাকায় কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছেন না তারাও। তাই গাড়ির কিস্তি পরিশোধ নিয়ে সমস্যায় রয়েছেন অনেকে। প্রতিদিনই 10,000 টাকা করে ইনকাম লস, আমার যত লস তাহলে ড্রাইভারটা আরও লস। সিএনজির মালিকরা বলতেছে কিস্তি না দিতে পারলে গাড়ি আমাদেরকে হ্যান্ডওভার করে দাও। কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা নেই, তবে গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় ভাড়া কম পাচ্ছেন তারা। এতে পরিবারের খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন অনেকে। আমার 2টা গাড়ি,
একটা কিস্তিতে আর একটা কিস্তি ছাড়া। তো মনে করেন দুইটা গাড়ি যখন স্বাভাবিকভাবে চলাফেরা করতো তখন মনে করেন যে দুইটা গাড়ি চলে মোটামুটি আমি কিস্তিটা কিছুটা পরিশোধ করতে পারতাম, কিছু আবার আটকে যেত। দেশে 3 লাখ কাভার্ড ভ্যান চলাচল করলেও ভাড়া কম থাকায় বিপুল লোকসানের দাবি বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির। তো আমাদের এই 950 কোটি টাকা লস হলে সেই লসটা যদি সরকার আমাদের পিছনে, প্রধানমন্ত্রী আমাদের পিছনে দেখে, তাহলে আমাদের আর মনে কারো আমার দরকার প্রয়োজন মনে করি না। ট্রাক মালিকদের দাবি, পণ্য পরিবহনের জন্য মাত্র 10 ভাগ ট্রাক সড়কে চলাচল করলেও ভাড়া কমে যাওয়ায় অলস পড়ে আছে বেশিরভাগ পরিবহন। মালিকরাও আর্থিক ক্ষতিগ্রস্ত, তার টাকা পয়সা নাই, শ্রমিকদেরও নাই। করোনায় পরিবহন সেক্টরে 15,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। পরিবহন খাতের জন্য আলাদা প্রণোদনার দাবি জানান তিনি। 4 লক্ষ বাস ট্রাকের সাথে যেসব শ্রমিক ইনভলভ, এইসব মিলিয়ে এই গাড়িগুলো যদি বন্ধ থাকে টোটালি এবং শ্রমিকেরও যদি কর্মহীন অবস্থা থাকে, তাহলে প্রায় জনে 500 কোটি টাকার মতো জনে লোকসান হয় এই খাতে, এই সেক্টরে। এটা মালিকদের ব্যাংক লোনের টাকা ছাড়া, ব্যাংকের যে ইন্টারেস্ট ছাড়াই এটা আনুমানিক আমাদের হিসাব। এছাড়াও যেসব পরিবহনের নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে সেগুলোর জন্য 6 মাস সময় বাড়ানোর দাবি জানান পরিবহন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটের হাওড় অঞ্চলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দ্রুত এসব এলাকার বোরো ধান কাটার তাগিদ দেওয়া হয়েছে। স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহারের মাধ্যমে ধান কাটার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জে কাজে লাগানো হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। এই যন্ত্র ব্যবহারে শ্রমিকের তুলনায় কম খরচে ফসল ঘরে তোলা সম্ভব। করোনার প্রভাবে শ্রমিক সংকটে ঘরে ধান তোলা নিয়ে শঙ্কায় ছিলেন হাওড় অঞ্চলের কৃষকরা, কিন্তু সরকারের ঘোষণার পর কেটে গেছে সে সংশয়। কৃষি বিভাগের সহযোগিতায় জেলায় 106টি কম্বাইন্ড হারভেস্টার ও 112টি রিপার দিয়ে চলছে ধান কাটা মারাই। এর মধ্যেই জেলার 36 ভাগে বেশি ধান কাটা শেষ হয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় হাওড়ে বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় ধান দ্রুত ঘরে তুলতে কৃষকরা তাই ভরসা করছেন কম্বাইন্ড হারভেস্টার নামের এই যন্ত্রের উপর। এটা পাওয়াতে মানুষের অনেক উপকার হইব ধান কাটার। এই যে সরকারে দিছে এটা তো খুব ভালো হয়েছে, আমাদের ধান কাটার জন্য একটা সুবিধা হয়েছে, বাঙ্গানি হয়ে যায়, খাটা হয়ে যায়, সাথে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আরো যদি আয় আমরা থাকদায় ফসলটা তুললে আমরা আদায় হইল। কৃষি বিভাগ বলছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটায় প্রচলিত পদ্ধতির তুলনায় সময় ও খরচ অনেক কম লাগে। আবহাওয়া বিরূপ না হলে খুব দ্রুত এই যন্ত্রের মাধ্যমে হাওড়ের ধান উঠবে কৃষকের গোলায়। আমাদের কম্বাইন্ড হারভেস্টার রিপার দ্বারা যান্ত্রিকভাবে আমরা ধান কর্তন শুরু করেছি এবং স্থানীয় শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক সহ বাহির থেকে আগত শ্রমিকগণ দ্বারা আমরা আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ধান কাটতে সমর্থ হব। হাওড় ও নিচু এলাকায় ধান দ্রুত ঘরে তুলতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো শ্রমিকরাও যোগ দিয়েছে কাটা মারাইয়ে। সব ঠিক থাকলে সময় মতো ফসল ঘরে তুলতে পারবেন চাষিরা। তবে ধানের ন্যায্য মূল্য ঠিক রাখার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্বীপ উপকূলের পাশাপাশি রাঙামাটির কাপ্তাই লেকের প্রত্যন্ত অঞ্চলে করোনা সতর্কতায় স্থানীয় প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। নৌ সদস্যদের ব্যবস্থাপনাতেই চলছে কর্মহীন ও দরিদ্রদের ত্রাণ বিতরণ। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, সামাজিক দূরত্ব বজায় সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারেও কাজ করছে নৌবাহিনী। ছোটখাটো ব্যবসা ও কাপ্তাই লেকে মাছ শিকার করেই জীবিকা চলে রাঙামাটির প্রত্যন্ত এলাকার বেশিরভাগ মানুষের। গত 1 মাস ধরে করোনা আতঙ্কে বিভিন্ন উপজেলার দুর্গম এলাকার বাজার দোকানপাট বন্ধ হওয়ায় এসব মানুষের উপার্জন বন্ধ, ঘরে নেই খাবার। দুর্গম এলাকার কারণে সরকারি সহায়তাও পৌঁছেনি সময় মতো। তবে এখন থেকে সেসব এলাকায় করোনা পরিস্থিতি সামলাতে কাজ শুরু করেছে নৌবাহিনী। কাপ্তাই লেকের প্রত্যন্ত এলাকায় নৌকায় করে তারা পৌঁছে দিচ্ছে খাবার সহ নানা সহায়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি টান দেওয়া হচ্ছে বসবাসকারী বাঙালিদেরকেও। এগুলো পেয়ে তো আমরা এখন খুশি, কয়েকদিন হলো সময় কাটাতে পারবো আর কি। এখন এই সমস্যার মধ্যে যে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটার জন্য আমাদের কাছে, ওনাদের কাছে আমাদের হাজার হাজার শুকরিয়া। প্রতিদিন 300 পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সহায়তা সামগ্রী। এছাড়া স্থানীয়দের করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং, জনসমাগম এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজও করছেন নৌ সদস্যরা। যারা পাহাড়ি এলাকায় রয়েছে, দুর্গম এলাকায় রয়েছে, তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে
ত্রাণটা পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে অনেকেই জীবিকা বা উপার্জনের যে পন্থা ছিল সেটি বন্ধ হয়ে গেছে। সো আমরা চেষ্টা করছি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণটি পৌঁছে দেওয়ার, এবং একই সাথে আমরা তাদেরকে ঘরে অবস্থান করে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য তাগিদ দিচ্ছি এবং প্রচারণা চালাচ্ছি। সাধারণ ছুটির মধ্যে পাহাড়ি এই জনপদে বন্ধ আছে সব ধরনের বাজার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, যা প্রভাব ফেলেছে এখানকার সাধারণ মানুষের জীবনেও। এই প্রেক্ষাপটে এখানে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ নৌবাহিনী, যা আগামী আরও অন্তত 4 মাস চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাপ্তাই, রাঙামাটি। করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 50,000 ছাড়ালো। এই প্রথম করোনায় কোনো দেশে 1,250,000 মানুষের মৃত্যু দেখল বিশ্ব। বৃহস্পতিবার 2300-রও বেশি মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দাঁড়ালো 50,243 জনে। আক্রান্তের সংখ্যা প্রায় 9 লাখ। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 1,91,000। সংক্রমিতের সংখ্যা 27 লাখের বেশি। স্প্যানিশ ফ্লুর প্রায় 100 বছর পর আবারও ভয়াবহ মহামারীর কবলে যুক্তরাষ্ট্র। 1918 সালের জানুয়ারি থেকে 1920 সালের ডিসেম্বর পর্যন্ত ওই প্রাণঘাতী রোগে দেশটিতে মারা যান প্রায় 6,75,000 জন। এবার করোনা ভাইরাসে মাত্র 3 মাসেই সেখানে প্রাণ গেল 50,000-এরও বেশি মানুষের। সংক্রমণ রোধে মার্কিন সরকারের নেয়া নানা পদক্ষেপের কোনোটাই কাজে লাগেনি। প্রতিদিন গড়ে প্রায় 2,000 মানুষের প্রাণহানি হচ্ছে সেখানে। করোনার প্রতিষেধক আবিষ্কারে মার্কিন গবেষকদের গবেষণার প্রাথমিক ফলাফল আগামী মাসের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে। তবে করোনা চিকিৎসার ক্ষেত্রে কোনো ঔষধ আদৌ কার্যকর কিনা তা জানতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনার পর এবার করোনা মোকাবেলায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। বলেন, চোর পালালে যেমন বুদ্ধি পারে, তেমনি চীন থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট। সংক্রমণ রোধে আংশিক লকডাউনের মেয়াদ 12 মে পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া। বিভিন্ন প্রদেশে 15 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইনও। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্শাল ল জারির হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষা শুরু হয়েছে হংকংয়ে। শুক্রবার প্রায় 50,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদিকে স্কুল কলেজ খোলার পর শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে কড়াকড়ি না করার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সাউথ আফ্রিকায় 30 এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। এরপর কড়াকড়ি কিছুটা শিথিল হলেও সংক্রমণ রোধে। এই খবর এখানে থামিয়ে এই মুহূর্তে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং চলছে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে। সরাসরি যাচ্ছি সেখানে। 27 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক। আমরা জানি আপনারা অনেক আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটার জন্য এবং কোভিড-19 বিষয়ক তথ্য জানবার জন্য আগ্রহ নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকেন। আপনাদের এই আগ্রহ আমাদেরকে আরো বেশি করে কাজ করবার জন্য অনুপ্রাণিত করে এবং উৎসাহ যোগায়। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন। আপনারা প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সকল দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় সবাই আমাদের পাশে আছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। এই ভয়াবহ দুর্যোগ যা সারা বিশ্ব এবং বাংলাদেশেও আমরা আক্রান্ত হয়েছি, সেই দুর্যোগের মোকাবেলায় আমরা একসাথে সবাই মিলে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আমাদের এই একযোগে সবাই মিলে কাজ করা অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র মাহে রমজানে এশার নামাজ এবং তারাবির নামাজ কতজন কিভাবে আদায় করবেন তার নির্দেশনা দিয়েছেন। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা এই নির্দেশনা মেনে চলুন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এই নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন। ইফতার মাহফিল বিষয়ে নির্দেশনা আছে ধর্ম মন্ত্রণালয়ে।
আমরা কোনো রকম সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল নিয়ে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। আমরা সবাই নিজের ঘরে থেকে ইফতার করব, ঈশার নামাজ আদায় করব এবং তারাবির নামাজ আদায় করব। সবাই সবাইকে নিজে সুস্থ থাকবো এবং প্রত্যেককে সুস্থ রাখতে সাহায্য করব। এবার আসি বুলেটিন, আমাদের যা সর্বশেষ যে আপডেট আছে কোভিড-19 সংক্রান্ত বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমি বলবো। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4689 জন। আমরা আজকে একটু আশার আলো দেখছি যে আমাদের মৃত্যু সংখ্যা কমেছে। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। আমরা গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করেছি তা গতকালের চেয়ে 7.9% বেশি এবং এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 39,776টি। আমাদের আইসোলেশনে 24 ঘন্টায় 123 জন আছেন এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 995 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 28 জন এবং এ পর্যন্ত 622 জন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদের জানাচ্ছি। গত 24 ঘন্টা হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 3696 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 1,71,846 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 5,095 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 89,112 জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 82,734 জন। আমাদের সারা দেশের 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601টি প্রতিষ্ঠান এবং এর মধ্যে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যায় 30,635 জনকে। এখানে আমি জানিয়ে রাখতে চাই দেশবাসী এবং যারা দেখছেন, যারা কোয়ারেন্টাইনে থাকেন তারা আসলে সুস্থ। তাদের হয়তো যারা পজিটিভ কেস আমরা পাই কোনোভাবে তাদের সংস্পর্শে আসা হয়, সেজন্য তাদেরকে আমরা নিরাপদে রাখার জন্য, তিনি নিরাপদে থাকা এবং তার সাথে যারা আছেন যাদের সাথে মেলামেশা হয়েছে তারা নিরাপদে থাকার জন্য আমরা কোয়ারেন্টাইনে রাখি তাদেরকে, তবে তারা সম্পূর্ণ সুস্থ ব্যক্তি। 24 ঘন্টায় আমাদের পিপি সংগ্রহ হয়েছে 9,000 এবং এ পর্যন্ত 15,16,190টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 23,215টি এবং এ পর্যন্ত 12,42,008টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে এবং আমাদের মজুদ আছে 2,74,102টি। গ্রামীণ ফোন করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আমাদেরকে 50,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন, 10,000 পিসিআর কিট দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। এর মধ্যে 6,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তারা অলরেডি কুয়েত মৈত্রী হাসপাতালে সরবরাহ করেছেন। গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ তাদের এই সহযোগিতার জন্য। হটলাইনে আমরা 24 ঘন্টায় যে ফোন কলগুলি রিসিভ করেছি সেটা গত 24 ঘন্টায় 84,590টি এবং ফোন কলগুলি রিসিভ করা হয়েছে স্বাস্থ্য বাতায়ন সহ এবং আইডিসিআর এর যা ফোন কল আছে 4টি হটলাইনে আমরা এই ফোন কলগুলি রিসিভ করেছি এবং কথা বলেছি। অদ্যাবধি আমাদের বা এ পর্যন্ত আমরা যা ফোন কল রিসিভ করেছি সেটা 31,58,092টি। আমাদের নতুন চিকিৎসক যারা প্ল্যাটফর্ম মুক্তপাঠী প্রশিক্ষণ নিয়ে থাকেন 24 ঘন্টায় আরো 34 জন চিকিৎসক
এই প্রশিক্ষণ নিয়েছেন এবং এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,363 জন। তারা সবাই টেলিমেডিসিনে কাজ করে থাকেন এবং হটলাইনে বা তারা এই তাদের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা দিচ্ছেন 3,999 জন। এই সকল চিকিৎসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন কোভিড-19 সংক্রান্ত যে কোনো চিকিৎসা সেবায়। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। গত 24 ঘন্টায় মোট 36,514 জনকে আমরা মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এবং এ পর্যন্ত 14,15,273 জনকে আমরা মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমরা স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এই সব মিলে আমরা গত 24 ঘন্টায় স্ক্রিনিং করেছি 166 জনকে এবং এ পর্যন্ত 6,73,667 জনকে স্ক্রিনিং করা হয়েছে। গতকাল আমাদের সবচেয়ে বেশি স্ক্রিনিং হয়েছে স্থলবন্দরে 88 জনকে, এরপরে সমুদ্র বন্দরে 73 জনকে এবং বিমানবন্দরে 5 জনকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দর্শক ও শ্রোতাবৃন্দ, সম্মানিত দেশবাসী এবং প্রবাসী যারা বাংলা ভাষাভাষী, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, রমজানুল মোবারকবাদ। তবে অবশ্যই আমরা রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সেজন্য বারবার বলি, আজকে আবারও বলছি, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুন, পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করবেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলবেন। যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বা আইসোলেশনে আছেন তারাও কঠোরভাবে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো, আইসোলেশন এবং চিকিৎসার নিয়মগুলো মেনে চলবেন। খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে বাইরে থেকে ফিরে এসে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবেন এবং প্রয়োজন হলে, সম্ভব হলে পরিধেয় বস্ত্রগুলো সাবান পানি দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলবেন। আমাদের হটলাইন 24 ঘন্টাই খোলা থাকে। আপনাদের যে কোনো স্বাস্থ্য পরামর্শ দরকার হলে, জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য আপনারা আমাদের হটলাইনগুলোতে ফোন করে স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্য সেবা নিতে পারেন। তাছাড়াও খাদ্যের যে অভ্যাস, সেই অভ্যাসের মধ্যে বেশি করে তরল খাবার গ্রহণ করবেন। সামনে আমাদের রমজান আসছে। রমজানে হয়তো দিনের বেলা আমরা খাবো না, কিন্তু ইফতারের পরে আমরা যেন তরল পানি বেশি করে খাই। আদা, লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গার্গেল করতে পারি, গরম পানি পান করতে পারি। কালোজিরা, মধু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল আমরা গ্রহণ করতে পারি, যা এই প্রতিরোধে সহায়ক হবে বা যা স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন সি। আমাদের যে রমজানের যা স্বাস্থ্যবিধি আছে আমরা সেগুলোও মেনে চলবো এবং করোনা প্রতিরোধের যা স্বাস্থ্যবিধি আছে আমরা সেগুলোও মেনে চলবো। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে, রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার করে আজকের স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 503 জন নতুন আক্রান্ত, 4 জনের মৃত্যু, সেই খবর নিয়ে ব্রিফিং চলছিল। আমরা সরাসরি ছিলাম মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে। ইউরোপের প্রথম দেশ হিসেবে মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালালো যুক্তরাজ্য। বৃহস্পতিবার 2 জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয় এই ভ্যাকসিন। 3 মাসের গবেষণা শেষে এই ভ্যাকসিন প্রস্তুত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু, উদ্বেগ। ভয়াবহ এই মহামারী রোধে বিশ্বের নানা প্রান্তে চলছে
করোনার প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা। ইউরোপের প্রথম দেশ হিসেবে বৃহস্পতিবার মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে যুক্তরাজ্য। এই ভ্যাকসিন পরীক্ষার জন্য ৮০০ স্বেচ্ছাসেবীর তালিকা থেকে প্রথমে ২ জনের শরীরে প্রয়োগ করা হয় প্রতিষেধক। আমি নিজে একজন বিজ্ঞানী, তাই বৈজ্ঞানিক যে কোনো প্রচেষ্টার অংশ হতে আমি সবসময় আগ্রহী, কিন্তু ভাইরাস নিয়ে আমি কখনোই কাজ করিনি। কাজেই চলমান সংকটে যদি এভাবে কাজে আসতে পারি তা আমার জন্য আনন্দের। এর আগে মার্স ভাইরাসের জন্য ভ্যাকসিন প্রস্তুত করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যা বেশ সফলতা পায়। ভ্যাকসিনটি কাজ করছে কিনা তা জানতে নতুন করে আক্রান্তের সংখ্যার উপর নির্ভর করতে হবে। আক্রান্তের সংখ্যা কমলে বুঝতে হবে প্রতিষেধকটি কাজ করছে। আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের 2 ভাগে ভাগ করেছি। তাদের একাংশকে মেনিনজাইটিস ও বাকিদের দেয়া হয়েছে নতুন কোভিড-19 ভ্যাকসিন। এরপর আমরা দেখব কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে কিনা। যদি আক্রান্তদের সবাই মেনিনজাইটিস টিকা দেয়া দলের হয় আর কোভিড-19 দলের কেউ আক্রান্ত না হয়, তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটি কাজ করছে। একটু জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই ভ্যাকসিন। করোনা ভাইরাসের চারপাশে স্পাইক প্রোটিন তৈরির লক্ষ্যে মানবদেহ থেকে নেয়া জিনের সাথে একটি নিরাপদ ভাইরাসের মিশ্রণ ঘটিয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে তৈরি করা ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পর প্রথমে তা রক্তকোষে থাকা ভাইরাসের চারপাশে স্পাইক প্রোটিন তৈরি করবে। এছাড়া দেহের অ্যান্টিবডি তৈরি করে আক্রান্ত কোষ ধ্বংস করবে। যদি কোনো রোগী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে সে অ্যান্টিবডি ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আরেকটি দলও ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে 2টি গবেষক দলকে দেয়া হয় $40 মিলিয়ন বেশি তহবিল। তবে পরীক্ষা বা গবেষণা চললেও আগামী বছরের আগে করোনার কোনো প্রতিষেধক বা ঔষধ বাজারে আসছে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা উপদেষ্টা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্থবিরতার মাঝে ফুটবলারদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করতে যাচ্ছেন দেশ সেরা 3 কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টুর পাঠদান শুরু শুক্রবার থেকে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বসবেন তারা। প্রথম দিন আলোচনার বিষয় ফিটনেস। কিছুক্ষণের মধ্যেই ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সহ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ। একে একে বন্ধ হয়েছে সব ইভেন্ট। খেলা আবার কবে মাঠে ফিরবে সেটাও বলা যাচ্ছে না। দীর্ঘ বিরতিতে ফুটবলারদের ফিটনেস মাথা ব্যথার কারণ। ফুটবলের এমন দুর্যোগময় পরিস্থিতিতে দেশের 3 কোচের সমন্বিত উদ্যোগে অনলাইন ক্লাসের আহ্বানে সাড়া মিলেছে ফুটবলার, সংগঠক ও কোচের। প্রথম দিনে আলাপের কেন্দ্রে থাকবে ফিটনেস প্রসঙ্গ। ফুটবল ফিটনেস একটা ব্যাপক বিষয়, যে বিষয়টা একা কোনো কোচের পক্ষে রপ্ত করা সম্ভব নয় বা জানাও সম্ভব নয়। সেজন্য আমরা চিন্তা করেছি আমাদের পারস্পরিক জ্ঞানকে যদি আমরা আদান প্রদান করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত ফিটনেস বিষয়ে জ্ঞান আরও সমৃদ্ধ হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ 100 জন পাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ। প্রতি সপ্তাহে কথা হবে নানা বিষয় নিয়ে। প্রাথমিক আলোচনা শেষে সুযোগ থাকবে প্রশ্ন করার। ফিটনেসটার সাথে এই সপ্তাহে, অন্য সপ্তাহে থাকবে অন্য ট্যাকটিক্যাল কোনো আলোচনা, ফুটবলের ডিপ ইনটু ফুটবল আর কি, ফুটবলের ব্যাপার, মানে ফিটনেস বাদ দিয়ে আর কি, অ্যাটাকিং, ডিফেন্ডিং, ট্রানজিশন, আনার অন্যান্য যে ব্যাপারগুলি আছে। লকডাউনের মধ্যেও নিজেদের ফিট রাখতে নিজ নিজ বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। তবে নিজেদের ভুল ত্রুটি শুধরাতে কিংবা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিট থাকতে অনলাইন ক্লাস বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন ফুটবলাররা। নতুন অনেক কিছু পাবো, বা আমি যেটা করছি ওইটা তো আমি জানতে পারলাম যে আমার যদি করার মধ্যে কোনো ভুল থাকে আমি এটাকে কভার করতে পারবো, বা নতুন কিছু তো ওনাদের মাধ্যমে আরো জানতে পারবো যে এটা আরো কার্যকরও হইতে পারে। এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ এই মুহূর্তে সবাই ঘরবন্দি অবস্থায় কি কি করণীয় এটা তারা একটু ভালোভাবে সবাই গাইডলাইনটা দিতে পেলে সবার জন্যই ভালো। এটা আমাদের অনেক উপকার তো আসবেই, স্বাভাবিক, কারণ এখন আমরা বাসায় কি কি করলে আমাদের জন্য ভালো হবে এটা যদি তারা বলে দেয় এদিকে অনেক উপকারিত হবো না আমরা। মাঠের খেলা মাঠে ফেরা না পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত রাখার চিন্তা দেশ সেরা 3 কোচের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আরেকটি 50-র খুব কাছাকাছি সচিন টেন্ডুলকার। আজ 47-এ পা দিয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। করোনা ভাইরাস সংকটে জন্মদিন পালন করছেন না সচিন, তবে ব্যস্ততা করোনার বিরুদ্ধে লড়াইয়ে। ব্যাকরণের প্রতি নিবেদন তাকে আলাদা করে দেয় বাকি সবার চেয়ে। ট্রেডমার্ক স্ট্রেট ড্রাইভে নিখুঁত উঁচু যে এলবো, সেটা অন্য কিছু নয়, শ্রেষ্ঠত্বের নিদর্শন। 100 কোটি মানুষের প্রত্যাশার চাপ সত্ত্বেও যে চিরে চ্যাপটা হয়ে যাননি, সেটাও ওই ব্যাকরণের শক্তিতে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেয়ার কাজ করে গেছেন পুরো ক্যারিয়ার জুড়ে। ফাস্ট স্পিন, 2 বোলিং অ্যাটাক সামলানোর ক্ষমতা, শিল্প আর আগ্রাসনের পরিমিত মিশ্রণে অনবদ্য তিনি ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের অর্জন, তার প্রতি নিবেদন, বন্দনা শেষ করতে হলে কাজ করতে হবে রীতিমতো আটঘাট বেঁধে। 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক, এরপরের প্রায় 2 যুগ বয়েছেন কোটি ভারতীয়র প্রত্যাশার চাপ। আন্তর্জাতিক ক্রিকেটে 100 সেঞ্চুরি, প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরি, সব ফরম্যাট মিলিয়ে 30,000-এর বেশি রান। জনপ্রিয়তায় প্রথম 2 লিটল মাস্টারকে অনায়াসে পেছনে ফেলেছেন। অধিনায়ক হিসেবে সে অর্থে সপ্রতিভ ছিলেন না, তবে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন প্রায় সবাইকে। অবসরের পর অবধারিতভাবেই ঢুকে গেছেন ক্রিকেটের হল অব ফেমে। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষে দারুণ গতিতে চলছে লিটল মাস্টারের সেকেন্ড ইনিংস। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রীতিমতো ওপেনারের। জুটি বেঁধেছেন ভারতীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন আপনালয়ের সাথে। 5,000 দরিদ্র মানুষের 1 মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন। ত্রাণের কাজে এগিয়ে ভারতীয় সব ক্রিকেটারের চেয়ে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সহায়তা দিয়েছেন 50 লাখ রুপি। और हम सब मिलकर इसके फैलने के तरीके को समझकर इसे हरा सकते हैं। 2003 বিশ্বকাপে সব মিলিয়ে 673 রান। সেঞ্চুরিয়নে শোয়েব আখতারকে খেলা অবিশ্বাস্য আপারকাট। সারজাতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে 143। মায়েস্ট্রো দুর্দান্ত সব ইনিংসে শেষটা হয়েছে একই রকম, ঊর্ধ্বপানে চেয়ে কথোপকথন। অন্য প্রান্তে কে বা কারা ছিলেন সেটা আজও রহস্য, তবে এই প্রান্তের ব্যাটসম্যানটির যে বিশেষ আশীর্বাদ পুষ্ট জিনিয়াস, সেরাদের সেরা, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি এখনকার ইন্ডিপেন্ডেন্ট আয়োজনের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।